সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ পেরিয়া খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, বালক উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণীর প্রথম পত্র। তো আজকের আলোচ্য বিষয়ে প্রথমেই গদ্যাংশ থেকে সাহিত্যের রূপ ও রীতি। লেখক হচ্ছে হায়াত মাহমুদ। এখন আমরা জেনে নিব লেখক পরিচিতি। লেখক হায়াত মাহমুদ ২ জুলাই ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তৎকালীন কায়েদে আজম কলেজ অর্থাৎ বর্তমান হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবন যাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে তিনি গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি সাহিত্যের রূপরীতি প্রবন্ধে তিনি অতি সংক্ষেপে এক বিচিত্র সাহিত্য রীতির পরিচয় দিয়েছেন। সাহিত্যের নানা শাখায় বিভক্ত এবং এর পরিধিও বিশাল। তাই তিনি বাংলা লেখার নিয়ম কানুন গ্রন্থের প্রণেতা হিসাবে আমাদের অনেক একজন পরিচিত মুখ। শিক্ষার্থীরা, এখন আমরা সাহিত্যের রূপরীতি সম্পর্কে প্রবন্ধটি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কবিতা, এখানে আমাদের আলোচিত বিষয় আছে সেটি জেনে নেব। এক কথায় ছন্দবদ্ধ ভাষায় কোনো বিষয়ে যা লেখা হয় তাই কবিতা। প্রাচীন ও মধ্যযুগে পদ্যে লেখা সব রচনাকে কবিতা হিসাবে গণ্য করা হতো। অর্থাৎ মানুষ যখন বিনোদন এবং অবসরকে একসঙ্গে যুক্ত করেছে, তখন মানুষের মনে কবিতার ভাব এসেছে, গল্পের ভাব এসেছে। তো প্রাচীনকালে এই এখন যেমন আমরা গদ্যে সবকিছুই গল্প, নাটক বা ছোট গল্প, এগুলো উপন্যাস জেনে থাকি, পাঠ করে থাকি, পড়ে থাকি, তখন কিন্তু এর সব অংশই কবিতার মাধ্যমে বলা হতো। যেমন এখানে একটি কথা আছে যে কবিতার প্রধান দুটি রূপ হলো মহাকাব্য আর গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য লিখেছিলেন, যার নাম ছিল মেঘনাদ বধ কাব্য। এরপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটি মহাকাব্য রচনা করেন, যার নাম বৃত্র সংহার। তোমরা হয়তো জেনে থাকবে, উনিও এই মহাকাব্য লিখেছিলেন, কিন্তু এটি ছিল স্বদেশ প্রেমমূলক, অর্থাৎ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি এই মহাকাব্যটি লিখেছিলেন। এছাড়া
লেখা আছে যে মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। অর্থাৎ এই মহাকাব্যটিতে সবকিছুই স্থান পায়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল আকারে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। তো রামায়ণের যে কাহিনী, এটিও যেমন একটি উদ্ধৃতি করছি আমি, একটি চরণ, যেমন হচ্ছে যে শুনো প্রভু রঘুনাথ করি নিবেদন, ব্রহ্ম অস্ত্রে হইবেক ইহার মরণ। অর্থাৎ এই কথাটি প্রভু রঘুনাথকে বলা হচ্ছে, কিন্তু কবিতার সুরে। এটি হচ্ছে গীতি কবিতার মতোই। তেমনি আবার মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যে যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ ভারতের এমন কোনো ঘটনা নেই বা ছিল না বা থাকবে না যা এই মেঘনাদ বধ মহাভারত মহাকাব্যে তা সংকলিত নেই বা এতে আলোচনা হয়নি বা লেখা হয়নি। তাই মহাভারত আয়তনে বিশাল আর রামায়ণ তার তুলনায় অতি ক্ষুদ্র। সংক্ষেপে কাহিনী হচ্ছে যে রামপত্নী সীতাকে নিয়ে যে রামের বনবাস এবং পরবর্তীতে যে রাবণের বোন সুপর্ণখার কান কেটে দেওয়া এবং সেই সুপর্ণখার সম্মান রক্ষার জন্য যে রাবণ সীতাকে নিয়ে গিয়ে বাগান বাড়িতে বন্দি করে রাখে এবং এই সীতাকে উদ্ধারের জন্য যে রাম রাবণের মধ্যে যে যুদ্ধ হয়, সেটির নামই হচ্ছে রামায়ণ কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তা গদ্যে না বলে পদ্যে বলা। আর এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসাবে পরিচিত। অর্থাৎ আগের প্রতিটি নাটক সেটিও এই গীতি কবিতার মাধ্যমেই বলা হতো। যেমন আমি তোমাদের একটি নাটকের, যদিও এটি কথা, তারপরও গীতি কবিতার পরিচয় সম্বন্ধে জানানোর জন্য সামান্য একটু বলছি। যেমন একবার এক নাটকে এক লোক, সেই আদি প্রাচীনকালের কথা অবশ্য, সে ডায়ালগ ভুলে গেছে মঞ্চে উঠে। তো সে যেহেতু প্রধান চরিত্র, তাই সে 16 আনা নেয়, আর যারা অন্য ছোট ছোট চরিত্র তারা কম টাকা পায়। যিনি নায়ক তিনি নেন 10 আনা, যারা ছোট চরিত্র অর্থাৎ অপ্রধান চরিত্র তারা নেয় 6 আনা। তুমি নাটকে উঠে ডায়ালগ একসময় কবিতার, যেহেতু তোমাদের আমি আগেই বলেছি যে আগের নাটকের যে মঞ্চস্থ হতো সেটিও কিন্তু গীতি কবিতার মতো করে বলা লাগতো। তো দর্শক বসে আছে, তখন তো তোমরা জানো যে মঞ্চ নাটকের অনতি দূরেই, স্টেজের অনতি দূরেই মানুষ বসে থাকতো, আর পিছনে থাকতো যারা প্রযোজক। উনি ডায়ালগ বলছেন, যে ডায়ালগ ভুলে গিয়েছে, তখন বলছে যে লঙ্কায় গিয়েছিল তার নাম কি, তার মনে নাই, কিন্তু সে দর্শককে বুঝতে দিচ্ছে না, কিন্তু সে বলছে যাতে পিছন থেকে উত্তরটা আসে, যারা প্রযোজক করছেন বা নাটকে ডায়ালগ একজন পিছন থেকে বলে দেয়। তো তখন দর্শক যাতে আবার না বুঝে, সেই কথাটাও কবিতার সুরেই বলছে পিছন থেকে, যে 10 আনা 6 আনা ভাগ আমরা জানি কি। বুঝতে পারছো তোমরা? এটি কবিতার সুরেই সে উত্তর দিচ্ছে। তখন যিনি স্টেজে আছেন তিনি মনে করছেন, বাপরে বাপ, আমি তো বিপদে পড়ে গেছি, আমাকে তো এরা বলবে না, কারণ আমি কেন্দ্রীয় চরিত্র, তাই আমি 10 আনা নেই, আর তারা অপ্রধান চরিত্র সেজন্য 6 আনা নেই, আমাকে তো উত্তর বলে দিবে না। তখন সে মুহূর্তে আবার ম্যানেজ করে নিচ্ছে, সে কালক্ষেপণ না করে তখন ওখানেই সে সিদ্ধান্ত দিচ্ছে, এবং এটিও তখন দর্শককে বুঝতে দিচ্ছে না। বলছে যে আজ হতে ভাগ হলো সমানে সমান। তখন পিছন থেকে যারা ডায়লগ বলে দেয় প্রযোজক, তখন সে বলছে লঙ্কায় গিয়েছিল বীর হনুমান। শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আগের প্রতিটি নাটকেরও ডায়ালগ গুলো এরকম কবিতার সুরে সুরে বলতে হতো। অর্থাৎ এগুলো গীতি কবিতা হিসাবেই পরিচিত ছিল। এরপরে দেখি আমরা
লেখা আছে, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয় এটি। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্রই যার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। আমি তোমাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এখন বুঝে নেবে যে গীতিকাব্য কোনটি বা কেমন। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকাল হয় না। অর্থাৎ মহাভারত বা মহাকাব্য যাই হোক না কেন, মহাকাব্য আসলে অনেক বিশাল একটা ঘটনার পর ঘটনা বহুল কাহিনী, যা শুরু থেকে শেষ হতে দীর্ঘ সময় লাগে। কিন্তু গীতি কবিতা এরকম দীর্ঘ হয় না। কিন্তু ক্ষেত্রবিশেষে যদি দীর্ঘও হয় তাতে খুব একটা অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ ছোট আকারে গীতি কবিতা হলেও যদি আমি অল্প পরিসরে শুরু এবং শেষ যে বিষয়ে বলি না কেন, যে বিষয়ে লিখি না কেন, সেটি যদি আমি আসল যে উদ্দেশ্য আমার, সেই উদ্দেশ্যটা যদি আমি ওই অল্প পরিসরেই আমি সাধন করতে পারি বা লিখতে পারি বা পাঠককে বোঝাতে পারি, তাহলে আমার ছোট হলেও অসুবিধা নেই। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলে। আমরা জানি যে বৈষ্ণব কবিতা আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তো এটি হচ্ছে গীতি কবিতায় লেখা। ওই যে তোমাদের আমি আগেই একটু বললাম যে সেই স্টেজে নায়কের যে ডায়ালগ, প্রত্যেকটা লাইনই এরকম কবিতার আকারে ছিল এবং প্রতিটি মানুষ এভাবেই এই গীতি কবিতা সুরে কবিতা লিখে থাকতেন বা পড়েও থাকতেন। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। সেটি হচ্ছে ভক্তিমূলক এবং স্বদেশপ্রীতিমূলক, তারপরে প্রকৃতি বিষয়ক বা চিন্তামূলক এবং দর্শনাশ্রয়ী কবিতা। ভক্তিমূলক হচ্ছে যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা, এগুলো। স্বদেশপ্রীতি হচ্ছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। বঙ্কিমচন্দ্রের যদি আমরা বলি বন্দে মাতরম, তেমনি রবীন্দ্রনাথের তো স্বদেশপ্রীতি হচ্ছে আমার সোনার বাংলা, আমাদের যে জাতীয় সঙ্গীত, এটি। প্রকৃতি বিষয়ক বা চিন্তামূলক এবং দর্শনাশ্রয় কবিতা, শোক গাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায় ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীন। প্রথমজন আমাদের সাহিত্যের বিদ্রোহী কবি এবং দ্বিতীয়জন পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও তৃপ্ত ভাবের দেখা মেলে, তার পূর্বে বাংলা কাব্যে ছিল না কখনোই। জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট জাতীয় কাব্য পূর্বে কেউ রচনা করেনি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ বর্তমান পর্যন্ত নেই। আমরা এখানে দুটি দেখলাম যে বাংলা কবিতায় দুটি ধারার জনক কাজী নজরুল এবং জসীমউদ্দীন, অর্থাৎ বিদ্রোহী কবি এবং একজন পল্লী কবি। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী হয়েছেন, প্রতিবাদী চেতনা, এবং সেই সময় ব্রিটিশ পিরিয়ডে আমাদের দেশ স্বাধীন ছিল না, তা সেখানে প্রতিবাদ করে যে কবিতাগুলো লেখা হয়েছে বিভিন্ন রকম, সেই কবিতাগুলোর মধ্যে বিদ্রোহ মনোভাব ছিল এবং জাগরণী। বিদ্রোহ বলতে একেবারে সে খারাপ উদ্দেশ্যে না, জাগরণী প্রতিবাদী কণ্ঠ ছিল, প্রতিবাদী ভাষা ছিল, যে কবিতাগুলো শুনলে মানুষ উদ্দীপ্ত হতো, নবজাগরণের চেতনায় উজ্জীবিত হয়ে উঠত, মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো, মানুষের স্বাধীনতার ভাবাবেগের উদয় হতো, যার জন্যেই নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় এবং এই জন্যে কবি নজরুলকে কারাবরণ করতে হয়েছে। তারপরে পল্লী কবি, দ্বিতীয় জনের কথা এখানে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে পল্লী কবি। অর্থাৎ কবি জসীমউদ্দীনের প্রত্যেকটা কবিতাতেই আমরা সেই ছোট থেকে এখনো যদি দেখি, তো তার কবিতার ভাষা, শব্দ, ছন্দ সবকিছুতে গ্রামীণ যে ছোঁয়া এবং গ্রামের যে সহজ সরল প্রাঞ্জল যে একটা জীবন যাপন, জীবন কাহিনী,
প্রত্যেকটাতেই সেই ছোঁয়াটা আছে। পল্লীর প্রত্যেকটা পাতা, গাছ, লতা সবকিছুকে উনি চিহ্নিত করেছেন, সেখানে উনি নজর দিয়েছেন এবং সেটাকে ভাষায় রূপ দিয়ে পাঠককে মুগ্ধ করেছেন এবং পল্লীর মানুষকে ঘিরেই তার প্রত্যেকটা কবিতা রচনা করা হয়েছে, যার জন্যই ওনাকে পল্লী কবি বলা হয়েছে। এবং উনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তার সেই কবিতা রচনায় পল্লীর মানুষের সুখ দুঃখ হাসি কান্না এরকম মুন্সিয়ানা কেউ আর দেখায়নি। এবং এখানে একটি উল্লেখ করা হয়েছে যে নকশিকাঁথার মাঠ এবং সজনবাদের ঘাট, এই কাব্যেও উনি সম্পূর্ণই কবিতার ভাষায় এই কাব্যগ্রন্থটি লিখেছেন, যা এখন পর্যন্ত কেউ অনুসারী নেই বলেছেন এখানে। তো আমরা এতক্ষণ কবিতা নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা নাটকে যাব। এখন সংক্ষেপে জেনে নেব নাটক। নাটক কাকে বলে? মানব জীবনের সুখ দুঃখে ঘিরে যে কাহিনী তা মঞ্চের সাহায্যে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকেই নাটক বলে। এটি নর্মাল, আমার এক কথায় আর কি, সাধারণত। আর সংস্কৃত আলংকারিকগণ নাটককে কাব্য সাহিত্য বলেও গণ্য করেছেন। বিশ্ব সাহিত্যে নাটকই হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। তো এখানে কথা হচ্ছে যে আগে কিন্তু ছোট গল্প ছিল না, কবিতা ছিল, হয়তো ছিল সেরকম, কিন্তু নাটকই ছিল মানুষের অবসর বা বিনোদনের একমাত্র মাধ্যম। অর্থাৎ মানুষ যখন অলস অবসর জীবন যাপন করত বা আনন্দ কোনো আয়োজন ছিল, তার পাশাপাশি একটা নাটক দিয়ে মানুষ উপভোগ করত, সেই অবসর সময়টা কাটাতো বা মানুষকে আনন্দ দিত। আগেই বলেছি যে বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। তবে মনে রাখা দরকার যে নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। ওই যে আমি বললাম যে প্রাচীনকালে মানুষের একমাত্র বিনোদন বা অবসর যাপনের মাধ্যমই ছিল নাটক। নাটকের মূল লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালে দর্শক সমাজ। নাটকের একটি সুবিধা হলো যে নাটক অভিনীত হলে সরাসরি কিন্তু দর্শককে মুগ্ধ করে বা লক্ষ্যবস্তু দর্শক, অর্থাৎ এর সরাসরি দর্শককে লক্ষ্য করেই এটি মঞ্চস্থ হয় বা এই কাহিনীটি অভিনীত হয়। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজ ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। আসলেও তাই। একটি নাটক আমরা যখন দেখেছি, একসময় আমাদের সময় টিভি তো ছিল না খুব একটা, তো রেডিওতে আমরা নাটক শুনতাম। সেই নাটকটা রেডিওতে শুনে যতটা আমরা প্রভাবিত হতাম বা বুঝতে পারতাম, তার আংশিক কিন্তু অসমাপ্ত থাকতো, আংশিক হলেও অসমাপ্ত থাকতো। কিন্তু যখন আমরা টিভিতে নাটকটা এখন বর্তমানে দেখছি, বা আমরা গ্রামে যে নাটক মঞ্চস্থ হতো বিভিন্ন, সেটা সরাসরি দর্শক দেখতে পেত যে সে কি বলছে এবং কি আচরণ করছে, যার জন্য সুবিধা এবং দর্শককে প্রভাবিত করছে বেশি, এবং সেই দর্শকের পাশাপাশি সমাজকে প্রভাবিত করছে। এবং সরাসরি এখানে বিন্দুমাত্র সন্দেহ নাই যে নাটক, কবিতা, গল্প, উপন্যাস যাই বলি না কেন আমরা, সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে, বেশি প্রভাব ফেলতে পারে, বেশি আন্দোলিত করতে পারে মানুষকে। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়র তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, একটি দৃশ্যকাব্য ও আরেকটি শ্রব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাটকের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। শিক্ষার্থীরা, আমি একটু আগেই বললাম যে আমরা একসময় রেডিওতে নাটক শুনতাম, নাটক শোনার একটা প্রথা ছিল, রেডিও সেন্টার থেকে নাটক অভিনীত হতো, আমরা শুনতাম, বা আমরা বাদেও অন্য মানুষও শুনতো বা এখনো শোনা হয় এরকম।
কিন্তু শুনে যতটা শ্রোতাকে মুগ্ধ করা, প্রভাবিত করা, আর সরাসরি দেখা, এটার মধ্যে একটু আড়াল থেকেই যায়, একটু পার্থক্য থেকেই যায়। যে জন্য সংস্কৃতরা বলছে দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য হচ্ছে যেটা সরাসরি মঞ্চে অভিনীত হয়, দর্শক দেখে। আর শ্রব্যকাব্য হচ্ছে যেটি শোনে মানুষ বসে বসে। পুঁথি, হ্যাঁ, সোনা ভানুর পুঁথি, তারপরে কারবালার ঘটনাকে নিয়ে যে পুঁথি, এগুলো মানুষ তার পাশে বসে থাকতো, হয়তো একজন সেই পুঁথিটা পাঠ করে শোনাতো। ঠিক আছে, এইরকম। সেটিও ছিল গীতি কবিতা। আবার ওই যে আমি একটু তোমাদেরকে বললাম এরকম। এমনকি সেই শ্রব্য কাব্যের একজনই শুধু সেই কাব্য বা গীতি কাব্যটি পাঠ করত এবং বাকিরা চারপাশে বসে শুনতো। আর যেটি দৃশ্যকাব্য সেটি তো তোমরা শুনলে, সরাসরি যে কোনো জায়গায় মঞ্চস্থ হলে দর্শক সেটা দেখছে এবং শুনছে, অর্থাৎ যিনি অভিনয় করছে তার নড়াচড়া, আচরণ সেটি উপভোগ করছে তারা। আর আরেকটা বলছে যে সে যেহেতু নাটক দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষের জীবনকে সরাসরি এফেক্ট করে, অর্থাৎ প্রভাবিত করে। আর যদি সেইটি না করতে পারে, তার আচরণ, তার অভিনয় যদি সুন্দর না হয়, মানে অ্যাকুরেট না হয়, দর্শক যা চাচ্ছে তা যদি না দিতে পারে, তাহলে সেই নাটকটিও আবার ব্যর্থ হয়ে যায়। এখন যদি আমরা মনে করো যে নবাব সিরাজউদ্দৌলা নাটক, সেখানে যদি এখন আমি সোজা তোমার সাপুড়ের কন্যার যদি নাটক অভিনয়ে দেখানো হয় বা সেরকম আচরণ করে, তাহলে তো হবে না। বা যেখানে নাটকের সিরাজউদ্দৌলা নাটকের যুদ্ধ দেখানো হচ্ছে বা যুদ্ধ দেখানো দরকার, তাহলে যদি সেই জায়গায় যদি সম্রাট শাহজাহানের নাটকের অংশ দেখানো হয় বা অভিনয় করানো হয়, তাহলে তো নাটকটি হবে না। দর্শক বলবে যে এ কি করছে, বা এর আসল কাজ হচ্ছে না। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন এবং উপসংহার। তাহলে আমরা কয়টি অঙ্কে বিভক্ত দেখলাম? 5টি অঙ্কে। এরপর কাহিনীর বিষয়বস্তু এবং পরিণতির দিক থেকে বিচার করলে নাটক হচ্ছে প্রায় 3 রকম: 1টি ট্র্যাজেডি, 2 কমেডি এবং 3 প্রহসন। এর মধ্যে ট্র্যাজেডিকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়। এখন ট্র্যাজেডি কাকে বলে, আর কমেডি কাকে বলে, আর প্রহসনী বা কাকে বলে, আমরা একটু জানার চেষ্টা করব। ট্র্যাজেডি হচ্ছে রঙ্গমঞ্চে নায়ক নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরম্পরা বা উপস্থাপনের মাধ্যমে যে দর্শক হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। অর্থাৎ একটি ছবিকে বা একটি উপন্যাসকে কেন্দ্র করে যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে, সেখানে হয়তো দ্বন্দ্ব থাকবে, সংঘাত থাকবে, তারপরে জয় পরাজয় থাকবে, মৃত্যু থাকতে পারে। এমনকি সেখানে এটি দর্শক দেখে যে যদি ভয়ঙ্কর কিছু দেখে সে ভয় পায়, যদি আনন্দিত হয় তাহলে সেটি আনন্দ পায়, অথবা করুণ পরিণতি, অর্থাৎ যদি নায়কের বা সেই ঘটনার বা সেই উপন্যাসে বা সেই নাটকের মৃত্যু থাকলে, পরাজিত থাকলে, এইটা দেখার পর দর্শকের মনে যে কষ্ট হয়, সেই নাটকটি দেখে তারা যে কষ্ট পায়, এর নামই হচ্ছে ট্র্যাজেডি। কখনো কখনো এখানে পরাজয়, অর্থাৎ যেমন সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে এবং সবশেষে মৃত্যু হয়েছে, এরকম। আর কমেডি হচ্ছে, অ্যারিস্টটল কমেডি বিষয়ে বলেছেন যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন দেয় না, ব্যথা দেয় না, কিন্তু হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডি। এখানে আমরা কি বলছি, যে মানব চরিত্রের, অর্থাৎ আমরা মানব সমাজের চারপাশের যে কৌতুকপদ দিক, হয়তো যেটি হবার নয় কিন্তু হচ্ছে, যেটি বলবার নয় কিন্তু বলা হচ্ছে, বা এমন কোনো ঘটনা যাকে ব্যথা দেয় না, কাউকে লক্ষ্য করে না, উদ্দেশ্যে করে না, বা রাষ্ট্র ও সমাজের ক্ষতি করে না, আবার পীড়নও দেয় না, অর্থাৎ কাউকে পীড়ন দেওয়া মানে কষ্ট দেওয়া, অথচ এটি দেখে দর্শক হাসে, আনন্দ পায়, সেটি হচ্ছে কমেডি।
এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। এখানে কি বলা হচ্ছে? কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থা। মনে করো একজন এই কমেডি নাটকে একজন অনেক বয়স্ক মানুষ, সে হয়তো 70 ঊর্ধ্ব একটা মানুষ, কিন্তু এই বয়সের মানুষটা হয়তো সে বিয়ে করবে। তাকে কি করলো? হয়তো তার আশপাশের লোকজন তাকে এমন একটা ব্যবস্থা করলো যে বিয়েতে সে পিড়িতে গেল, কিন্তু আসলে বিয়েটা হলো না কোনো এক কারণে। তখন সবাই হাসতে লাগলো যে বুড়া বয়সে বিয়ে করতে আসলে এরকমই হয়। ঠিক এরকম আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তি যোগ। ঠিক ওই বৃদ্ধ ব্যক্তি যদি বিয়ে করতে গিয়ে তার প্রাপ্তি ছিল একটা, সে বউ আনবে, কিন্তু হলো না। উদ্দেশ্যের সঙ্গে উপায়ের, যে উদ্দেশ্যে সে গিয়েছিল কিন্তু সে সেটা পূরণ করতে পারলো না। কথার সাথে কাজের অসঙ্গতি, অর্থাৎ তার বয়সের সাথে সে কাজের যে একটা ফারাক, সেটার অসঙ্গতি। বুঝতে পারছো? কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি নিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। আরেকটি কথা আমি এখানে বলতে চাই যে তোমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় যে একটি অনুষ্ঠান ইত্যাদি, এখানে কিছু কমেডি আশ্রয় নেওয়া হয়। মানুষকে টোকা দিয়ে মানুষকে বোঝানো হয় যে এটি করলে এরকম হয়, বা কোনটি অসঙ্গতি, কোনটি সঙ্গতি, কোনটি হলে ভালো হতো আসলে ভালো না। ঠিক এখানেও এই মানবসুলভ ত্রুটি বিচ্যুতি, অর্থাৎ আমরা মানুষেরা যেগুলি করা উচিত নয় কিন্তু করছি, সেই ত্রুটি বিচ্যুতি এবং নির্বুদ্ধিতার পরিণাম, অর্থাৎ আমরা কোনো কিছু না বুঝে করলে তার যে ফল হয়, এবং এটি প্রদর্শন করে, অর্থাৎ তোমাদেরকে আমি একটি সবচেয়ে মোক্ষম উদাহরণ দিলাম, ইত্যাদিতে দেখানো হয় কিছু অসঙ্গতি এবং নির্বুদ্ধিতার পরিণাম। এটি যদি মানুষ দেখে তাহলে অশোভন দুর্বলতার হাত থেকে, যা শোভনীয় নয়, এটি অবশ্যই দুর্বলতা, আমাদের দুর্বলতার দিক, আমাদেরকে এগুলো পরিহার করে সুস্থ এবং স্বাভাবিক হতে সাহায্য করে। আর প্রহসন হচ্ছে কবি মাইকেল মধুসূদনের কয়েকটি নাম করি আমি। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, তারপরে কে কি বলে সভ্যতা। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই দুটি বিভাজন তো রয়েছে। তো আমরা এখন দেখব যে নাটককে বহু শ্রেণীতে ভাগ করা ঠিকই হয়েছে, কিন্তু এখানে ধ্রুপদী ক্লাসিক্যাল নাটক, আমরা যেগুলো প্রাচীনকালের যে নাটকগুলো দেখে থাকি, এগুলা যেমন আমাদের বাংলা সাহিত্যে বেহুলা নাটকটি যে দেখানো হয়, এগুলি ক্লাসিক্যাল নাটক। তারপরে রোমান্টিক নাটক হচ্ছে কোনটি ধরা যায়, তোমার রোমান্টিক নাটক তো এভাবে বিভিন্ন প্রকার নাটক হয়ে থাকে। কাব্যধর্মী নাটক হচ্ছে যে কোনো কাব্যকে অবলম্বন করে যদি নাটক লেখা হয়। তারপর সামাজিক নাটক হচ্ছে তোমার সমাজের বিভিন্ন ঘটনাকে নিয়ে। চক্রান্তমূলক, এটি হচ্ছে ঘরের মধ্যে হোক বা বাইরের মধ্যে হোক নিজস্ব চক্রান্ত করা হয়, সে ধরনের নাটক। ঐতিহাসিক নাটক, পৌরাণিক, এগুলো আর কি। বাংলা নাটকের প্রথম যুগান্তকারী প্রতিভা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়, অর্থাৎ ইনিই হচ্ছেন ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন নাটকের প্রবক্তা, জনক। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব এবং ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান
বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে এই আবির্ভাব হন কবি রবীন্দ্রনাথ, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপ রতন, বিসর্জন এ সমস্ত প্রতীকধর্মী নাটক হিসাবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে এই চ্যাপ্টার সাহিত্যের উপর একটি প্রবন্ধটি একটি অনেক বড়, তাই আমরা এটি দুটি পর্বে ভাগ করেছি। তো আজকে আমি প্রথম পর্বের এখানে শেষ করছি। আমরা দ্বিতীয় ভাগে গিয়ে ছোট গল্প, উপন্যাস এগুলো আলোচনা করব। ধন্যবাদ।